শুরুতেই আমরা গোন এবং কিলোয়াকে একটা ইন্টারনেট ক্যাফের মধ্যে দেখতে পাই, যেখানে ওরা দুজনে হান্টার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে, কারণ হান্টার ওয়েবসাইটের মধ্যে গ্রিড আইল্যান্ড গেম সম্পর্কে তথ্য থাকতে পারে। আর ওরা যখন গেমের ইনফরমেশন সম্পর্কে সার্চ করে তখন ওরা জানতে পারে যে ওদের 20 মিলিয়ন জেনি লাগবে ওই ইনফরমেশন জানার জন্য। আর যখনই গোন 20 মিলিয়ন টাকা ডিপোজিট করে তখনই মনিটর থেকে লাইট বেরিয়ে আসে। আর এমন মনে হচ্ছিল যে গোন এবং কিলোয়া মনিটরের ভিতরে ঢুকে গেছে। তার মানে হলো যদি তুমি হান্টার ওয়েবসাইটের মধ্যে ঢুকতে চাও তাহলে তোমাকে ন্যান ইউজার হতে হবে। যাই হোক, সেখানে থাকা বারটেন্ডার ওদেরকে গ্রিড আইল্যান্ড সম্পর্কে যত ইনফরমেশন আছে সেগুলো দিতে শুরু করে। যেমন গ্রিড আইল্যান্ড এমন একটা গেম যেটা শুধু ন্যান ইউজারদের জন্য বানানো হয়েছে, কিন্তু এই গেমটা কেন বানানো হয়েছে সেটা এখনো জানা যায়নি। আর যখন কেউ এই গেমকে স্টার্ট করে তখন সে গেমের ভিতরে ঢুকে যায়। আর যতক্ষণ পর্যন্ত তুমি গেমের ভিতরে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কনসোল চলতেই থাকবে। যদি সেটাকে আনপ্লাগ করে দেওয়া হয় তারপরেও চলতেই থাকবে। আর প্লেয়ার মারা যাওয়ার পরেই সেটা বন্ধ হয়ে যাবে। তারপরে সে বলে যে একবার একজন ওনার 50 জন প্লেয়ারকে ভাড়া করে এই গেমটাকে শেষ করার জন্য, কিন্তু তাদের মধ্যে থেকে একজনও বেঁচে ফিরতে পারেনি। তবে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট করতে পারলে গেম শেষ না করেও ফিরে আসা যায়। তখন বারটেন্ডার ওদের সামনে একটা ড্রিঙ্কস রাখে, আর গুন মনে করে যে এটা ওদেরকে খাওয়ার জন্য দিয়েছে, এই জন্য গুন সেটাকে তুলতে যায়, তবে তুলতে পারে না। তার মানে বুঝতে পারছো এগুলো সবকিছু ইলিউশন আর কি। তখন বারটেন্ডার আবারও বলতে শুরু করে যে ইয়র্ক নিউ সিটির অকশনের মধ্যে 60টা কনসোল আসবে আর সেগুলো সবগুলোই বিক্রি করার জন্য অ্যাভেলেবেল থাকবে। তবে অকশনের মধ্যে সেটার সবচেয়ে কম দাম শুরু হবে 8.5 বিলিয়ন জেনি। যেটা শুনে কিলো আর গুন একেবারে হাক্কা বাক্কা হয়ে যায়। তখন গুন চিন্তা করে তার মানে হলো যে যদি আমি একটা সিম্পল গেমকে ম্যানেজ করতে না পারি তাহলে আমি কখনোই আমার বাবার সাথে দেখা করতে পারবো না। আর এরপরে ওরা হান্টার ওয়েবসাইট থেকে বের হয়ে আসে। যাই হোক, এখন ওদের সবচেয়ে বড় সমস্যা হলো টাকা, কিন্তু তারপরেও গুন ওই অকশনের মধ্যে পার্ট নিতে চায়। যদি ওরা কিছু কিনতে না পারে তাহলে কিছু সেল করতে হতে সেখানে পার্ট নিতে পারবে, তাই না? আর এই আইডিয়াটা কিলোয়ার অনেক পছন্দ হয়। যাই হোক, এখন ওদের কাছে আছে 800 মিলিয়ন জেনি। এই জন্য ওরা অনলাইনের মধ্যে জিনিস খুঁজতে শুরু করে যেগুলো ওরা অকশনের মধ্যে সেল করতে পারবে। কিন্তু তার পরের সিনে আমরা জানতে পারি অনেক খোঁজাখুঁজির পরেও তারা এমন কোনো ভ্যালুয়েবল জিনিস পায়নি যেগুলো তারা অকশনের মধ্যে সেল করতে পারবে। আর এখান থেকেই সিন শিফট হয় কুরাপিকার উপরে। কুরাপিকা ওকে দেওয়া লিস্টের মধ্যে থেকে একটা জিনিস নিয়ে এসেছে, আর কুরাপিকার সাথে যে বাকি 3 জন ছিল তারাও লিস্ট থেকে একটা একটা আইটেম আনতে পেরেছে, যে কারণে তাদের 4 জনকেই হায়ার করে নেওয়া হয়। তারপরে হেড বডিগার্ড ওদেরকে ওদের কাজ বুঝিয়ে দেয়। ওদের কাজ হলো বসকে সুরক্ষিত ইয়র্ক নিউ সিটির হোটেল রুমে নিয়ে যাওয়া। তার মানে হলো ওদেরকে সিকিউরিটি গার্ডের ডিউটি করতে হবে। তবে কুরাপিকা হেড গার্ডের কাছ থেকে জানতে চায় যে কে তাদের বসকে টার্গেট করছে। তবে হেড গার্ড কুরাপিকার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপরেই হেড গার্ড ওদের 4 জনকে বসের কাছে নিয়ে যায়। তবে যাওয়ার সময় মেয়েটা ওয়ালের মধ্যে একটা পেন্টিং দেখতে পায়। যখন সে এটার সম্পর্কে জানতে চায় তখন হেড গার্ড বলে যে এই পেন্টিংটা একটা আসল মানুষ। যেটা শুনে তো তারা 4 জন একেবারেই অবাক। সে বলে যে এই মানুষটা আগে একজন বডিগার্ড ছিল আর তার অপরাধের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে, এবং ওদের 4 জনকে ওই লোকটার রিপ্লেসমেন্ট হিসেবে ভাড়া করা হয়েছে। তার মানে বুঝতে পারতাছো যদি ওরা কোনো ভুল করে ওদেরও এই অবস্থাই হবে। তারপরে সে তাদের সবাইকে ফাইনালি বসের কাছে নিয়ে যায়। আর বসকে দেখার পরে তো ওরা সবাই একেবারে অবাক, কারণ ওদের যে বস সেটা হলো একটা ছোট মেয়ে। এই মেয়েটার নাম হলো নিয়ন। আসলে নিয়নের কাছে একটা অসাম পাওয়ার আছে যেটার সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এরপরে ওরা সবাই সিটিতে যাওয়ার জন্য একটা প্লেনে চলে আসে, যেখানে ওরা 4 জন আলোচনা করে। আমরা তো মনে করেছিলাম আমাদের বস কোনো বুড়ো লোক হবে, কিন্তু আমি অবাক হয়ে যাই যখন জানতে পারি যে এই ছোট মেয়েটাই আমাদের বস। এরপরে সিন শিফট হয় আর আমাদের প্রথমবারের মতো ফ্যান্টম ট্রুপের মেম্বারদেরকে দেখানো হয়। তাদের বস বই পড়ছিল যার চেহারা আমরা দেখতে পাই না। তারপরে আমাদের ফ্যান্টম ট্রুপের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হলো পাকোনাডা। সেখানে আরো 2 জন ছিল, একজনের নাম হলো শেলনার্ক আর যে ছেলেটা ছিল তার নাম হলো ফিংস। শেলনার্ক পাকোনাডাকে বলে তোমার অনেক দেরি হয়ে গেছে, তবে পাকোনাডা বলে আমি একদম টাইম মতোই এসেছি। যাই হোক, তারপরে সেখানে আরো 2 জন মেম্বার চলে আসে। যেটাকে মামির মতো দেখতে সেটার নাম হলো বোনো লেনয়, আর যেটাকে বাচ্চার মতো দেখতে সেটার নাম হলো কোরটুপি। তারপরে সেখানে বড় সড়ো দেখতে আরেকটা মেম্বার আসে যার নাম হলো উবুজিন। আর ভাই এই উবুজিনকে কুরাপিকা এমন মার দিব যে ফাইটটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তারপরে সেখানে আরেকটা কিউট দেখতে মেয়ে আসে, আর এই মেয়েটার নাম হলো শিজুকো। আর ফ্যান্টম ট্রুপের লিডারের নাম হলো ক্লোরো লুসিফার। যাই হোক, তারপরে আবারও আমাদের কুরাপিকার সিন দেখানো হয়। তারা নিয়নকে নিয়ে ওয়ার্ক নিউ সিটির এয়ারপোর্টের মধ্যে পৌঁছে গেছে। আর যখন নিয়ন গাড়িতে বসে যাচ্ছিল তখন হেড বডিগার্ড নিয়নকে কিছু পেপার দেয়, যেগুলোর মধ্যে লোকেদের ছবি এবং নাম লেখা ছিল। সে নিয়নকে বলে তার এখন এই লোকগুলোর ভবিষ্যৎবাণী করতে হবে, কিন্তু নিয়ন এতগুলো লোকের একসাথে ভবিষ্যৎবাণী করতে চায় না। এই জন্য নিয়ন ওর বাবাকে কল দেয়, তবে ওর বাবা ওকে কোনো কিছুর লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলে। আর এখানেই আমরা নিয়নের আসল পাওয়ার দেখতে পারি। যখনই সে নিজের হাতের মধ্যে একটা কলম নেয়
তার হাতের মধ্যে একটা এন্টিটি চলে আসে আর এই এন্টিটিটা নিজে নিজেই পেপারে থাকা লোকেদের ভবিষ্যৎবাণী লিখতে শুরু করে। নিয়নের এই এবিলিটির নাম হলো অ্যাঞ্জেলিক অটো রাইটিং অথবা গোস্ট রাইটিং। আর নিয়নের এই এবিলিটির কারণেই নিয়নের বাবা আন্ডারওয়ার্ল্ডের মধ্যে এত বড় মাফিয়া হয়ে গেছে। আর বুঝতেই পারছো ওর জন্য কেন এতগুলো বডিগার্ড রাখা হয়েছে, কারণ যদি এইরকম পাওয়ার কারো কাছে থাকে তাহলে সে পুরো দুনিয়াকে কন্ট্রোল করতে পারবে। এর পরের সিনে আমাদের আরো 4 জন ফ্যান্টম ট্রুপ মেম্বারদেরকে দেখানো হয়। এদের মধ্যে যে সবচেয়ে ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছ তার নাম হলো ফেইটান, আর এই যে সামুরাইয়ের মতো দেখতে তার নাম হলো নোবুনাগা। মাচিকে তো আগেই আমরা হিসুকার সাথে দেখেছি। আর এই যে বিশাল লোকটাকে দেখতে পাচ্ছ তার নাম হলো ফ্র্যাঙ্কলিন। আর এদের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে পুরো 3 বছর পরে আবারও সকল ফ্যান্টম ট্রুপের মেম্বাররা একত্রিত হচ্ছে। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় নিয়নের হেডগার্ডের উপরে। আর আমাদেরকে এখানে নিয়নের পাওয়ার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়। আসলে নিয়ন যে ভবিষ্যৎবাণীগুলোকে লেখে সেগুলো কবিতার মতো থাকে, আর এই কবিতাগুলোর মধ্যে থেকে যে অর্থ বের হয় সেটাই হলো আসল ভবিষ্যৎবাণী। আর হেডগার্ডের কাজ হলো এই কবিতাগুলোর অর্থ বের করে তার বাবার কাছে পাঠানো। আর আমরা এখানে এটাও জানতে পারি যে নিয়ন এই নিজের পাওয়ারটা নিজের উপরে ব্যবহার করতে পারে না। তারপরে সে যখন কবিতাগুলোর অর্থ বের করে ফেলে তখন সে বুঝতে পারে যে আন্ডারগ্রাউন্ড অকশনের মধ্যে হামলা হতে পারে। আর এই জন্যই নিয়নের বাবা নিয়নের আন্ডারগ্রাউন্ডের অকশনে যাওয়াকে ক্যান্সেল করে দেয়। তবে তার প্ল্যান অনুযায়ী সে নিয়নের পরিবর্তে সেখানে নিয়নের বডিগার্ডদেরকে পাঠাবে। আর এর পরের সিনে আমাদের পুরো ফ্যান্টম ট্রুপকে দেখানো হয়, যেখানে সবাই একত্রিত হয়ে গেছে একজনকে ছাড়া, আর সেটা হলো হিসুকা। তাদের মিটিং এর টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য উবোগিন রেগে যায় যে আজকে যদি হিসুকাকে পাই তাহলে চুল ছিঁড়ে ফেলবো। তবে হিসুকা অলরেডি সেখানে চলে এসেছে। হিসুকা বলে যে কি আমার চুল ছিঁড়বা? হিসুকা এখানে আসার সাথে সাথেই আবারও মাচির উপরে লাইন মারতে শুরু করে। তবে মাচি হিসুকাকে পাত্তা দেয় না। তারপরেই ফ্যান্টম ট্রুপের যে বস সে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসে, আর তাকে দেখার সাথে সাথেই হিসুকার আবারও অর্গাজম হতে শুরু করে দেয়। যাই হোক, ফ্যান্টম ট্রুপের যে লিডার সে বলে যে আমরা আন্ডারগ্রাউন্ড অকশনের মধ্যে চুরি করব। তখন বাকি সবাই আলোচনা করতে শুরু করে যে তারা কি কি চুরি করবে। তবে ক্লোরো বলে সবকিছু, আন্ডারগ্রাউন্ড অকশনের মধ্যে যা যা থাকবে সবকিছু চুরি করে নিয়ে আসবো। এটা শোনার পরে উবোগিন বলে যে ওয়ার্ক নিউ সিটির আন্ডারগ্রাউন্ড অকশনকে পুরো দুনিয়ার বড় বড় মাফিয়ারা চালায়। যদি আমরা সেখানে চুরি করি তাহলে আমরা পুরো দুনিয়ার বড় বড় মাফিয়াদেরকে নিজেদের শত্রু বানিয়ে ফেলবো। এতে বস জিজ্ঞাসা করে উবোগিন তুমি কি ভয় পাচ্ছ? তবে উবোগিন তখন বলে যে না, আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ যত বেশি শত্রু থাকবে আমি তত বেশি লড়াই করতে পারবো। আর এরপরেই সে বারবার বসের কাছ থেকে পারমিশন চাইতে শুরু করে যেন উবোগিন অকশনের মধ্যে গিয়ে আক্রমণ করতে পারে। আর বস সবাইকে পারমিশন দিয়ে দেয় তোমাদের রাস্তায় যে আসবে তাদেরকে মেরে ফেলবে। যাই হোক, এরপরে আবারও আমাদের কুরাপিকার সিন দেখানো হয়, যেখানে ওদেরকে বলা হচ্ছিল যে ওদেরকে অকশন থেকে 3টা আইটেম কিনে আনতে হবে। প্রথম আইটেমটা হলো একটা মমি, দ্বিতীয় আইটেমটা হলো একটা টিস্যু পেপার, আর তৃতীয় আইটেমটা যেটা সেটা হলো কার্টা ক্লানের স্কারলেট আই। এটা দেখার সাথে সাথে কুরাপিকা আবারও রেজের মধ্যে চলে আসে। এটা কুরাপিকার পাশে দাঁড়িয়ে থাকা মেলেডি বুঝতে পেরে যায় যে কুরাপিকা এখন অনেক বেশি রেগে রয়েছে। তারপরে দার্জিলিং ওদেরকে বলে যে অকশনের মধ্যে হামলা হতে পারে, এই জন্য তোমাদেরকে সাবধানে থাকতে হবে। তোমাদের ওই হামলার সাথে কোনো কানেকশন নাই, যদি বিপদ দেখো তাহলে পালিয়ে যাবে। এর পরের সিনে আমাদের গুন এবং কিলুয়াকে দেখানো হয়। ওরা দুজনেই একটা বাজারের মাঝখান দিয়ে হাঁটছিল, আর ওরা দুজনেই এখানে আন্ডারগ্রাউন্ড অকশন সম্পর্কে আলোচনা করে, যেখানে হাজার হাজার কোটি টাকার ডিল হয়। আর যদি তুমি কোনো স্পেশাল জিনিসকে কম দামে কিনতে পারো তাহলে সেটাকে ওই অকশনের মধ্যে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে। তারপরেই কিলুয়া গনকে নিয়ে একটা মোবাইল ফোনের দোকানে আসে, কারণ গনের কাছে কোনো সেলফোন ছিল না। তবে ওরা দুজনেই বুঝতে পারছিল না গনের জন্য কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো হবে। ঠিক তখনই সেখানে চলে আসে লিওরিও। লিওরিও গনকে সাজেস্ট করে বিটাল 007 মডেলের ফোনটা কেনার জন্য। লিওরিও বলে যে এই ফোনটা ওয়াটারপ্রুফ, তার সাথে সাথে এটার মধ্যে 200-রও বেশি ভাষাকে ট্রান্সলেট করা যায় এবং এটা অনেক বেশি ডিউরেবল। তবে এই ফোনটার দাম একটু বেশি ছিল, যেটা হলো 4 লাখ জেনি। আর তারপরেই লিওরিও দোকানদারের সাথে দামাদামি করতে শুরু করে দেয়, আর 5 লাখ জেনি দিয়ে 2টা ফোন কিনে ফেলে, একটা গনের জন্য আর একটা কিলুয়ার জন্য। আর লিওরিওকে এইরকম প্রো লেভেলের দামাদামি করতে দেখে সবাই লিওরিওর জন্য তালি বাজায়। আর যখন ওরা তিনজন এক জায়গায় বসে খাবার খাচ্ছিল তখন লিওরিও জানতে পারে গন এবং কিলুয়া হেভেন্স আরিনার মধ্যে 200 ফ্লোরের মধ্যে পৌঁছে গেছে। যেটা জানার পরে তো লিওরিও অনেক বেশি অবাক হয়ে যায়। লিওরিও চিন্তা করে ওরা দুজনে আসলে কতই স্ট্রং হয়ে গেছে। লিওরিও গনের কাছ থেকে এটাও জানতে পারে যে গন হিসুকার সাথে লড়াই করে হিসুকার ব্যাচকে ফিরিয়ে দিয়েছে। আর তাছাড়া আমরা এটাও জানতে পারি যে লিওরিও এখন পর্যন্ত ন্যানের 10%ও মাস্টার করতে পারেনি।
তারপরে ওরা তিনজনের রুমের মধ্যে ছিল, যেখানে লিওরিও জানতে পারে যে গুন এখানে ওর বাবাকে খুঁজে বের করার জন্য এসেছে। আর সেটা করতে হলে গুনের আগে একটা গেম কিনতে হবে, যেটা অকশনের মধ্যে বিক্রি হবে, কিন্তু এটার সর্বনিম্ন দাম শুরু হবে 8 বিলিয়ন জেনি থেকে। যেটা শোনার পরে লিওরিও অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে লিওরিও জিজ্ঞাসা করে যে তোমাদের কাছে কত আছে, আর ওরা দুজন বলে যে আমাদের কাছে মাত্র 5 মিলিয়ন বাকি আছে। লিওরিও তখন বলে যে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম টাকা হলে তুমি সবকিছু কিনতে পারবে, কিন্তু এখন তো তোমাদের কাছে টাকাই নাই। এরপরে লিওরিও ইন্টারনেটের মধ্যে সার্চ করে যে ওরা কিভাবে তাড়াতাড়ি টাকা কামাতে পারবে, যেখানে ওরা কন্ডিশনাল অকশন সম্পর্কে জানতে পারে। তখন লিওরিওর মাথায় একটা আইডিয়া আসে যে ওরা কিভাবে টাকা কামাতে পারবে। সিন শিফট হয় আর আমাদের মিলুকিকে দেখানো হয়। মিলুকির কাছে কিলুয়া গ্রিড আইল্যান্ড গেমের ফাইলটা পাঠিয়েছিল, আর মিলুকি গেমের কোডিংকে ব্যবহার করে একটা নতুন গেম বানিয়ে ফেলেছে। তবে মিলুকি কোনোভাবেই ওই গেমটাকে চালাতে পারছিল না। মিলুকি চিন্তা করে কিলুয়া কি ওকে বোকা বানালো নাকি, আর তারপরেই মিলুকি চেক করে যে ওর কাছে কত টাকা বাকি আছে। আর তখন আমরা জানতে পারি যে ওর কাছে 12 বিলিয়ন জেনি আছে। মানে ভাই ওই তো বড় লোক। তবে 12 বিলিয়ন টাকা দিয়ে ওই অকশন থেকে গেমটা কিনতে পারবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য ওর বাপেরা ফোন করে বলে যে আরো 15 বিলিয়ন টাকা দিতে, আর যদি দেয় তাহলে ওইটার বদলে 15 জনকে কিল করবে। মানে তোমরা যদি মনে করে যে মিলুকি মোড়া দিকে স্ট্রং না, তাহলে তোমরা ভুল। আর এরপরেই মিলুকি নিজের প্লেনে বসে অকশনের দিকে যেতে শুরু করে। আর আমরা এটাও জানতে পারি যে 10 বছর পরে মিলুকি বাড়ি থেকে বের হয়েছে। যাই হোক, সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে লিওরিও ওই কন্ডিশনাল অকশন সম্পর্কে এখনো চিন্তা করছিল, আর লিওরিও একটা জিনিয়াস আইডিয়া পেয়ে গেছে। আর এদিকে আজকের অকশনের জন্য নিয়নের বদলে 3 জন বডিগার্ডকে সিলেক্ট করা হয়। যদিও অকশনের মধ্যে কোনো আক্রমণ হয় না, কিন্তু যদি তোমরা কোনো ভুল করো তাহলে তোমরা সেখানে অনেক বড় বিপদে পড়তে পারো। আর হ্যাঁ, অকশনের ভিতরে তোমরা কোনো অস্ত্র নিয়ে যেতে পারবে না, কারণ এই অকশনটা পুরোটাই বিশ্বাসের মাধ্যমে চলে, আর সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও থাকবে না। এই জন্য যদি সেখানে কিছু হয় তাহলে তোমাদেরকেই সেটাকে ম্যানেজ করতে হবে। বাসু এবং ল্যান্সার নামের 2 জন ওই হোটেলের পিছনে পাহারা দিবে, আর কুরাপিকা এবং মেলোডি বিল্ডিং এর সামনে পাহারা দিবে, আর সে নিজে এবং স্কোয়ালা নিয়নের সাথে থাকবে। তারপরে আমরা গুন, কুরাপিকা এবং লিওরিওকে দেখতে পাই। আসলে ওরা এখানে কন্ডিশনাল অকশনের একটা সেটআপ করেছে। যদি কেউ গুনকে পাঞ্জাতে হারাতে পারে তাহলে তাদেরকে একটা দামি নেকলেস দেওয়া হবে, যে নেকলেসটার দাম হলো 3 মিলিয়ন জেনি। তোমরা চিন্তা করতেছো যে ওরা টাকা কামাইবো কেমনে? আসলে যেই আগে গুনের সাথে পাঞ্জা খেলতে যাবে তাকে একে 10,000 জেনি দিয়ে তারপরে খেলতে হবে। আর এটা শোনার পরে সব লোকের অনেক খুশি ছিল, কারণ গুনের মতো একটা বাচ্চাকে তারা এমনিতেই হারিয়ে দিবে। তখন গুনের মনে পড়ে যে লিওরিও গুনকে কি বলেছিল। লিওরিও গুনকে বলেছিল প্রথম তুমি অভিনয় করবে যে তুমি পাঞ্জাতে পারছো না, কিন্তু পরে তুমি তাকে হারিয়ে দিবে। এতে লোকেদের মধ্যে বিশ্বাস থাকবে যে তারা তোমাকে হারাতে পারবে। আর এরপরে একটা লোক গুনের সাথে পাঞ্জা খেলার জন্য চলে আসে। লিওরিও বলে যে শুধু একটাই রাউন্ড হবে, স্টার্ট করো। প্রথমে তো গুন অভিনয় করতে শুরু করে যে ওর অনেক কষ্ট হইতাছে, কিন্তু পরে গিয়ে গুন ওই লোকটাকে হারিয়ে দেয়। আর তখন গিয়ে কিলুয়া বুঝতে পারে যে এটাকেই কন্ডিশনাল অকশন বলা হয়। কিন্তু এইভাবে 8 বিলিয়ন টাকা জমা করতে তো ওদের সারা জীবন লেগে যাবে। আর এক এক করে গুন হারাতে হারাতে সেখানে থাকা সবাইকেই হারিয়ে দেয়। এতে লোকেরা বলতে থাকে যে এই বাচ্চাকে দেখে সাধারণ মনে হলেও সে একেবারেই সাধারণ না। এদিকে গুন চিন্তা করে যে সবার কাছ থেকে এইভাবে টাকা নিয়ে আমার একেবারেই ভালো লাগতেছে না। গুন চিন্তা করে আমি তো একেবারেই অবাক হয়ে গেছি, এত সহজে টাকা ইনকাম করা যায়। আর ঠিক ওই সময় সেখানে গুনের সাথে পাঞ্জা লড়াই করার জন্য ফ্যান্টম ট্রুপের শিজুকু চলে আসে। তারপরে গুন এবং শিজুকুর মধ্যে পাঞ্জা শুরু হয়ে যায়। আর ঠিক তখনই গুন বুঝতে পারে যে শিজুকু কোনো সাধারণ মেয়ে না। লিওরিও স্টার্ট বলতেই তারা দুজনে শক্তির ব্যবহার করতে শুরু করে। গুন শিজুকুর হাতকে নড়াতেই অনেক বেশি সমস্যা হচ্ছিল। এদিকে শিজুকু গুনের হাতকে নামাতে পারছিল না। তারা দুজনেই নিজেদের সম্পূর্ণ শক্তির ব্যবহার করছিল। আর এক পর্যায়ে গিয়ে গুন শিজুকুকে হারিয়ে দেয়। শিজুকু হেরে যাওয়ার পরেও গুনকে বলে যে তোমাকে ধন্যবাদ। তখন কিলুয়া গুনের কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি নিজের সকল শক্তির ব্যবহার করেছো? গুন বলে যে হ্যাঁ, আমি জানি না সে কে, কিন্তু সে অনেক বেশি শক্তিশালী ছিল। তারপর শিজুকু সেখান থেকে বেরিয়ে এসে ফ্র্যাঙ্কলিনকে বলে যে ওই ছোট বাচ্চাটা অনেক বেশি শক্তিশালী। তখন ফ্র্যাঙ্কলিন শিজুকুকে জিজ্ঞাসা করে তুমি নিজের বাম হাতের ব্যবহার করনি কেন? শিজুকু বলে যে সে আগে নিজের ডান হাত বাড়িয়ে দিয়েছিল। মানে আমরা এটা বুঝতে পারছি যে শিজুকুর বাম হাতে বেশি শক্তি, ডান হাতে শক্তি কম, এই জন্য গুনের কাছে হেরে গিয়েছে। শিজুকু আবারও গুনকে চ্যালেঞ্জ করতে যেতে চায়, তবে ফ্র্যাঙ্কলিন বলে আমাদের কাছে সময় নেই। ফ্র্যাঙ্কলিন বলে এখানে বাজি লাগানো আমাদের কাজ না, আমাদের যেটা দরকার সেটা আমরা ছিনিয়ে নেই। তারপরে আমরা 7 জন ফ্যান্টম ট্রুপের মেম্বারকে একটা এয়ার বেলুনের মধ্যে দেখতে পাই, যারা আন্ডারগ্রাউন্ড অকশনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই আমরা হিসুকাকে দেখতে পাই। হিসুকা বারবার ক্লোরোকে দেখছিল। আসলে হিসুকা ক্লোরোর সাথে লড়াই করতে চায়, কিন্তু সবসময় ক্লোরোর সাথে 2 জন ফ্যান্টম ট্রুপের মেম্বার থাকে, যে কারণে হিসুকা ক্লোরোর সাথে 1-on-1 লড়াই করতে পারবে না। তারপরে আবার আমাদের ড্যানজোলিনকে দেখানো হয়। ড্যানজোলিন বলে যে নিয়ন অনেক রেগে গিয়েছিল যখন সে জানতে পেরেছে সে অকশনের মধ্যে যেতে পারবে না, কিন্তু সবকিছু
ভাঙচুর করার পরে এখন সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। আর তারপরে সে কুরাপিকাকে ফোন করে জিজ্ঞাসা করে যে সেখানে কি চলছে। কুরাপিকা বলে এখানে সবকিছু ঠিক আছে, যদি এখানে কিছু হয় তাহলে আমি সাথে সাথে আপনাকে ইনফর্ম করে দিব। ফোন রাখার পরে মেলেডি কুরাপিকাকে বলে যে এখানকার পরিবেশটা একেবারে শান্ত, কিন্তু কুরাপিকা তো মনে মনে চিন্তা করছিল যে ফ্যান্টম ট্রুপ কি এখানে আসবে নাকি না। মেলোডি কুরাপিকাকে বলে যে আমি তোমাকে প্রথমবার হান্টার এজেন্সি থেকে বাইরে আসতে দেখেছিলাম, আমি তখন তোমার ভিতরে প্রতিশোধের আগুনকে অনুভব করতে পেরেছিলাম, এই জন্য এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তারপরে মেলেডি বলে যে স্কারলেট আইস, এটার সাথে তোমার সম্পর্ক কি? কুরাপিকা জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন জানতে চাও? মেলেডি বলে যে কোনো বিশেষ কারণে নয়, যখন তুমি কার্ডের মধ্যে স্কারলেট আইকে দেখেছিলে তখন তোমার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, তুমি ওই সময় অনেক বেশি রেগেছিলে। কুরাপিকা বলে যে মনে হয় এখন আর তোমার কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই, আমি হলাম কার্টা ক্ল্যানের শেষ মেম্বার। এমনিতে সাধারণ টাইমে তো আমাদের চোখ ব্রাউন কালারের হয়ে থাকে, কিন্তু যখন আমরা এক্সাইটেড অথবা অনেক বেশি রেগে যাই তখন আমাদের চোখ লাল হয়ে যায়, এই জন্য এখন আমি লেন্সের ব্যবহার করি সেগুলোকে লুকিয়ে রাখার জন্য। আর আমি এখন তাদেরকে খুঁজে বেড়াচ্ছি যে আমার ক্ল্যানকে শেষ করে দিয়েছে। আর তারপরে কুরাপিকা মেলেডিকে জিজ্ঞাসা করে তুমি কি এই সব কথা ড্যানজোলিনকে বলে দিবে? মেলেডি বলে যে না, আমার মরার একদম ইচ্ছা নেই। কুরাপিকা তখন অবাক হয়ে মেলেডিকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কিভাবে বুঝতে পারলে? মেলেডি বলে কারণ হার্টবিট সবসময় সত্যি কথা বলে। মেলেডি বলে যে আমি বুঝতে পেরেছি, আমাকে নিজের সম্পর্কে বলতে শুরু করেছো তোমার হার্টবিট একেবারে নর্মাল হয়ে গেছে, তার মানে হলো যে তুমি আমাকে মেরে ফেলার জন্য একেবারে রেডি হয়েছিলে। আর এরপরে মেলেডি কুরাপিকাকে জিজ্ঞাসা করে যে তুমি এই কাজটা কেন নিয়েছো? তখন মেলেডি কুরাপিকাকে বলে যে তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করছো, আমি তোমার কাছে মিথ্যা কথাও তো বলতে পারি। তখন কুরাপিকা বলে যে আমিও চোখ দেখেই বুঝতে পারি যে কে মিথ্যা কথা বলছে। মেলেডি তখন নিজের সম্পর্কে বলতে শুরু করে, মেলেডি হলো একজন মিউজিক হান্টার, আর আমি এখন একটা মিউজিককে খুঁজে বেড়াচ্ছি। কুরাপিকা বলে যে তুমি আমাকে মিথ্যা কথা বলোনি, কিন্তু এর মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট কথাকে তুমি গোপন রেখেছো। মেলেডি বলে হ্যাঁ তুমি ঠিক ধরতে পেরেছো, আসলে মেলেডি একটা ডেভিল মিউজিকের সন্ধানে আছে, যে মিউজিকটা অনেক বেশি ভয়ানক, যদি কোনো মানুষ ওই মিউজিককে বাজায় অথবা শোনে সে একেবারে ধ্বংস হয়ে যায়। কুরাপিকার তখন মনে হয় যে এই মিউজিকের গল্পটা একেবারেই বানানো। আর ঠিক তখন মেলেডি কুরাপিকাকে নিজের হাত দেখায়, যেটা দেখার পরে কুরাপিকা অনেক বেশি অবাক হয়ে যায়। মেলেডি বলে যে আমি ওই মিউজিক শুনেছি, সেটাও সম্পূর্ণ একেবারে অল্প। মেলেডি বলে যে আমি ওই মিউজিকের একটা নোটকে শুনেছি, আর তারপরেই আমার এই অবস্থা হয়ে গেছে, আর যে ওই মিউজিক বাজিয়েছিল সে সাথে সাথেই মারা গেছে। আসলে আমার মনে হচ্ছে মেলেডির এটা আসল রূপ না, ওই মিউজিক শোনার কারণে মেলেডির রূপ এইরকম হয়ে গেছে। মেলেডি কুরাপিকাকে এটাও বলে যে আমি চাই আমি আগের মতো হয়ে যাই, আর এটা করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আর আমার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কারোর সাথে না হয়, এই জন্য আমি ওই মিউজিকটাকে খুঁজে বের করে ধ্বংস করে দিতে চাই। আর এই অকশনে আসার আমার এটাই লক্ষ্য, যদি এই অকশনের মধ্যে ওই মিউজিকটা আসে। এদিকে নিয়নের তিনজন বডিগার্ড অকশন হাউসের মধ্যে চলে আসে, তারা তিনজনে সেখানে আলোচনা করছিল কিভাবে এই অকশনটা চলে, কে কত পার্সেন্ট টাকা নেয়, কে কত পার্সেন্ট টাকা খায়। ঠিক তখনই আমাদের অকশন হলকে দেখানো হয়, আর অকশন হলের মধ্যে তখন দুইজন লোক আসে, আর এরা দুজন আর কেউ ছিল না, ফ্যান্টম ট্রুপের ফ্র্যাঙ্কলিন এবং ফেটান। ফেটান বলে যে আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনাদের টাইম একেবারেই ওয়েস্ট করব না। আর ঠিক তখনই ফ্র্যাঙ্কলিন নিজের হাতের আঙুলগুলোকে খুলে ফেলে আর বলে যে মরার জন্য রেডি হয়ে যাও। তারপরে ফ্র্যাঙ্কলিন ন্যান বুলেট দিয়ে সবার উপরে আক্রমণ করে দেয়। তখনই তাচিনো নিজের ন্যান এবিলিটির মাধ্যমে কাপড়ের সোলজারগুলোকে বের করে, যেন এই সোলজারগুলো শিল্ডের মতো কাজ করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। ফ্র্যাঙ্কলিনের অ্যাটাক এত শক্তিশালী ছিল, তাচিনো চিন্তা করে যে তার বুলেট আমার ন্যানের ব্যারিয়ারকে ভেঙে ফেলবে, এই জন্য সে বাকি দুজনকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে বসকে ইনফর্ম করতে বলে। কিন্তু ঠিক তখনই তার মাথার মধ্যে একটা বুলেট এসে লাগে আর তার কাম তামাম হয়ে যায়। এরা দুজন তখন সেখান থেকে কোনোভাবে হলরুম থেকে বের হয়ে আসে, তখনই ওই লোকটার মাথার মধ্যে কেউ অ্যাটাক করে, আর এটা অন্য কেউ না, শিজুকো ছিল। ফ্যান্টম ট্রুপের মেম্বারগুলোকে দেখতে যতই ভালো হোক না কেন এরা এক একটা শয়তান। শিজুকোকে দেখার সাথে সাথে মেয়েটা সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই শিজুকো পিছন দিয়ে এসে তাকেও শেষ করে দেয়। আর অন্যদিকে হলরুমের মধ্যে রক্তের বন্যা বয়ে গেছে, ফ্র্যাঙ্কলিন সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছে। বলেছিলাম না এরা এক একটা জানোয়ার। ফেটান বলে যে এরা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর শিজুকো বলে তোমরাই তো সবকিছু করে ফেললে, আমি তো কিছুই করতে পারলাম না। ফেটান বলে তাহলে এখন করো। তখন আমরা দেখতে পাই যে শিজুকোর হাতের মধ্যে যে ভ্যাকিউম ক্লিনার রয়েছে সেটা কোনো সাধারণ ভ্যাকিউম ক্লিনার না, আর শিজুকো নিজের ভ্যাকিউম ক্লিনারের মাধ্যমে এখানে থাকা যত রক্ত ছিল, যত লাশ ছিল এবং চেয়ারগুলোকেও গিলে ফেলে। মানে এই জিনিসটা অনেক বেশি ভয়ানক ছিল। ফেটান বলে যে শিজুকোর ন্যান টেকনিক দেখতে আমার অনেক ভালো লাগে। তখনই তারা দেখতে পায় যে একটা লোক এখনো জীবিত ছিল, আর শিজুকোর যে টেকনিক সেটা কোনো জীবিত জিনিসকে গিলতে পারে না। ওই লোকটা বলে যে আমাদের লোকেরা তোমাদেরকে ছাড়বে
যাবে না। কিন্তু তখনই ফেইটান নিজের শুধু হাতের ব্যবহার করে তার গলাকে আলাদা করে ফেলে আর তারপরে শিজুকু নিজের ভ্যাকুমের মাধ্যমে ওই বডিটাকে গিলে ফেলে। এদিকে মেলিডি বলে যে সেখানে কিছু তো একটা ঝামেলা হয়েছে আর কুরাপিকা দূরবীন দিয়ে দেখে এটা কনফার্ম করে যে সেখানে কিছু তো একটা ঝামেলা হয়েছে আর তারপরেই তারা লিডারকে কল করে দেয়। আর এদিকে বাকি মাফিয়ার মেম্বাররা অকশন হলের ভিতরে যায় কিন্তু তারা অবাক হয়ে যায় কারণ সেখানে কিছুই ছিল না। চারিদিকে হাঙ্গামা শুরু হয়ে গেছে যে এখানে কি হয়েছে। কুরাপিকা ড্যানজোলিনকে কল করে বলে যে এখানে অবস্থা খুবই খারাপ, অকশনের ভিতরে যারা যারা ছিল সবাই একেবারে গায়েব হয়ে গেছে। আর ড্যানজোলিন কুরাপিকাকে জিজ্ঞাসা করে যে অকশনের জিনিসগুলো কোথায়, তবে কুরাপিকা তো এই সম্পর্কে কিছুই জানে না। আর তখন আমাদের সিন্ধুকের সিন দেখানো হয় যেখানে নিলামির সকল জিনিস গায়েব ছিল। মেলেডি সেখানে গিয়ে এটা দেখতে পেরে ইনফর্ম করে দেয়। ড্যানজেলিন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমরা চোরেদের ধরে ফেলবো। তারপরে আমরা দেখতে পাই যে মাফিয়ারা পুরো শহরকে ব্লক করে দিয়েছে। আর এদিকে আমরা ফ্যান্টম ট্রুপের মেম্বারদেরকে দেখতে পাই যারা এয়ার বেলুনের মধ্যে ছিল, যে কারণে শহরের মধ্যে সার্চ করে কোনো লাভই হবে না। আর তখনই আমরা তাদের আলোচনা থেকে বুঝতে পারি যে তারা অকশন থেকে কোনো কিছুই চুরি করতে পারেনি। কারণ হলো সেখানে কিছুই ছিল না, যে সিন্দুক ছিল সেটা আগে থেকেই একেবারেই খালি ছিল। উবুগিন ক্লোরোকে বলে যে হয়তো তারা আগে থেকেই জানতো যে আমরা সেখানে আক্রমণ করব আর এই ইনফরমেশনটাকে হয়তো আমাদের মধ্যে থেকেই কেউ লিক করে দিয়েছে। তার মানে হলো আমাদের মধ্যে একটা বিশ্বাসঘাতক রয়েছে। নবুনাগা এটা শুনে বলে তুমি বলতে চাচ্ছ আমাদের মধ্যে একটা বিশ্বাসঘাতক রয়েছে? আর নবুনাগার এই কথা শোনার পরে সেখানে থাকা সবাই অ্যালার্ট হয়ে যায়। ক্লোরো বলে যে হয়তো কেউ টাকার জন্য ফ্যান্টম ট্রুপের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার কি লাভ হলো। তোমার কি আসলেই মনে হয় যে আমাদের মধ্যে এমন কেউ আছে যার টাকা এবং সম্মানের প্রয়োজন? আমাদের মধ্যে থেকে কি কারো এই জিনিসগুলোর দরকার আছে? উবগিন বলে যে আমার মনে হয় যে আমাদের মধ্যে এমন কেউ নেই। তখন ক্লোরো বলে যে দেখেছো, এই জন্য কার উপরে সন্দেহ করো না। অকশনের ভিতরে যারাই গিয়েছিল তাদের সবার হাতই খালি ছিল আর অকশনের মধ্যে অনেক বড় বড় লোকেরাও ছিল। আর যদি আমাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে তাদেরকে ইনফরমেশন দিত তাহলে তো সেখানে এত বড় বড় লোকেরা আসতো না। কিন্তু উবগিন ক্লোরোর এই সকল কথা বুঝতেই পারে না। উবগিন বলে যে এখন আমাদের কি করতে হবে। তখন ক্লোরো উবগিনকে জিজ্ঞাসা করে যে তোমরা কি নিলামির হোস্টকে জিজ্ঞাসা করেছিলে সব জিনিসগুলোকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে? উবগিন বলে হ্যাঁ আমরা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে কিছুই বলেনি। তখন ক্লোরো জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি এমন কাউকে জানো যে এই সম্পর্কে জানতো? উবগিন বলে হ্যাঁ আমার কাছে কিছু ইনফরমেশন আছে। আমার জানা মতে এই অকশনকে পুরো দুনিয়ার বড় বড় মাফিয়ার হেডেরা চালায় আর মোটমাট 10 জন মাফিয়া হেড রয়েছে। আর তারা যে অর্ডার দেয় সেগুলোকে একটা গ্রুপই কমপ্লিট করে যাদেরকে শ্যাডো বিস্ট বলা হয়। আর তখন তারা বুঝতে পারে যে হয়তো কোনো শ্যাডো বিস্টের কাছে নিলামির সকল জিনিসগুলো রয়েছে। আর তখনই আমাদের দেখানো হয় যে একটা শ্যাডো বিস্টের মেম্বার 1 সেকেন্ডের জন্য ওই সিন্ধুকের ভিতরে গিয়েছিল আর বাইরে চলে এসেছিল, কিন্তু ওই 1 সেকেন্ডের মধ্যেই সিন্ধুকের ভিতরে থাকা সবগুলো জিনিস গায়েব হয়ে গেছে। তখন ক্লোরো বলে যে হয়তো কোনো শ্যাডো বিস্টের কাছে এমন ন্যানো এবিলিটি রয়েছে যেটা শিজুকুর মতো। আর এরপরেই ক্লোরো অর্ডার দেয় তাদেরকে ধরার জন্য। আর এটা শোনার পরে ওরা নিজেদের বেলুনকে নিচে নামাতে শুরু করে আর এতে সবাই ওদেরকে দেখে ফেলে, যেটা সব মাফিয়ার লিডাররা জানতে পেরে যায়, যে কারণে তারা অর্ডার দেয় যেন শ্যাডো বিস্টরা তাড়াতাড়ি সেখানে যায়। এদিকে ড্যানজোলিনো গাড়ি নিয়ে ওই দিকেই যাচ্ছিল। আর তখন আমাদের দেখানো হয় যে ফ্যান্টম ট্রুপ নিজেদের বেলুন নামে এক জায়গায় দাঁড়িয়েছিল আর সেখানে অলরেডি মাফিয়ার লোকেরা চলে এসেছে ফ্যান্টম ট্রুপকে ধরার জন্য। শিজুকু বলে যে এদের অবস্থাও হলের লোকেদের মতোই হবে, তবে ফেইটান বলে এদের অবস্থা আরো বেশি খারাপ হবে। আর উবো বলে যে তোমরা সবাই এখানেই থাকো, আমি এদের সাথে লড়াই করব। তারপরে উবো একাই নিচে চলে আসে। তখন একটা মাফিয়া তার সামনে এসে বন্দুক তাক করে। সে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের অকশনের গেস্ট গুলোকে কিডন্যাপ করেছো? আর তোমার মধ্যে কি এত সাহস আছে তুমি তোমার লিডারের সম্পর্কে বলতে পারবে? আর এটা বলার পরেই মাফিয়া উবুগিনের উপরে গুলি চালিয়ে দেয়। প্রথমে তো মাফিয়ার মনে হয় যে উবুগিনের কাম শেষ, আর তখনই আমরা দেখতে পাই উবো নিজের দাঁতের মাধ্যমে বুলেটটাকে ক্যাচ করে ফেলেছে। আর এটা দেখে ওই মাফিয়ার গান ফেটে যায়। আর তারপরেই উবুগিন ওই মাফিয়াকে একটা বন চটকনা দেয়। আর এতে মাফিয়ার কি অবস্থা হয় সেটা তুমি দেখতেই পারছো। এটা দেখার পরে তো বাকি লোকেদের কলজা শুকায় যায়। আর এরপরে কি উবুগিন সবাইকে একটা বিস্টের মতো মারতে শুরু করে। তখন বাকি মেম্বাররা দেখতে পায় যে এখানে আরো লোকেরা চলে এসেছে, তবে তাদের মতো তারাও শুধু মরার জন্য এখানে এসেছে। আর উবুগিন সবাইকে মারার পরে বলে যে আমার তো ওয়ার্ম আপও হয়নি। তখনই আমাদের দেখানো হয় যে দূর থেকে একটা স্নাইপার উবুগিনের উপরে নিশানা তাক করে আর তার ফায়ারিং করা বুলেটটা উবুগিনের শরীরে লাগে, কিন্তু উবুগিনের এতে কিছুই হয় না। উবো বলে যে স্নাইপার হামলা করতেছে আমার উপরে। আর তারপরেই উবুগিন হাতে একটা পাথর নিয়ে নেয় আর ওই পাথরটাকে স্নাইপারের দিকে ছুঁড়ে মারে। আর ওই পাথর লাগার কারণে স্নাইপার সেখানেই খেললাস। সেখানে আরো
মাফিয়ার লোকেরা চলে আসে, যাদের মধ্যে থেকে একজন উবোগিনের উপরে বাজুকা দিয়ে হামলা করে। আর এটা দেখার পরেই সেখানে থাকা সকল মাফিয়ারা পালাতে শুরু করে। আর তখন আমরা কুরাপিকাকেও দেখতে পাই, কুরাপিকাও সেখানে পৌঁছে গেছে। কুরাপিকা দূরবীন দিয়ে উবোগিনের উপরেই নজর রাখছিল আর ড্যানজোলিনকে বলে যে আমাদের যে এনিমি সে ন্যানের ব্যবহারে অনেক বেশি এক্সপার্ট, আর তাকে লড়াই করতে দেখে আমি বুঝতে পারছি যে সে অনেক বেশি শক্তিশালী। পিস্তলের বুলেট আর মিসাইলও তার কিছুই হচ্ছে না। স্কোয়ালা বলে যে আমাদের এই লোককে ধরতে হবে। আমি ভাই এতে রাজি না, আমার কবরের ভিতরে যাওয়ার কোনো শখ নাই। তার তো আমাকে মারতে মনে হয় 1 মিনিটও লাগতো না। তখনই মেলেডি বলে যে থামো, আমি কারো হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছি। তখনই আমরা দেখতে পাই যে মাটির নিচ থেকে একটা জিনিস বেরিয়ে আসে, আর এই জিনিসটা দেখতে মানুষের মতো আবার একটা কেচুর মতো। আর সে বলে যে আমি হলাম একজন শ্যাডো বিস্ট ওয়ার্ম। সে ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো, তোমাদের কাজ কি? তখনই ডানজোলিন বলে যে আমরা হলাম নস্টিক ফ্যামিলির বডিগার্ড। যেটা শোনার পরে ওয়ার্ম বলে যে তোমাদের চিন্তা করার দরকার নেই, আমরা এই ম্যাটারকে নিজেরাই সলভ করব। তখনই সেখানে আরো কিছু শ্যাডো বিস্ট চলে আসে, যাদের মধ্যে থেকে একজনের নাম হলো র্যাবিটো, আরেকজনের নাম হলো লিচ, আর আরেকটার নাম হলো পর্কোপাইন। এরা বলে যে আমরাই হলাম শ্যাডো বিস্ট আর আমরাই এদের কাম তামাম করবো। তারপরেই আমরা দেখতে পাই যে শ্যাডো বিস্টেরা উবোর দিকে যেতে শুরু করেছে। উবো বাকিদেরকে বলে যে কেউ আমার মাঝখানে আসবে না, আমি একাই এদের সাথে লড়াই করব। এখন তোমরা বলে যে তোমরা অকশনের জিনিসগুলোকে কোথায় লুকিয়ে রেখেছো, কিন্তু একটা শ্যাডো বিস্ট জিজ্ঞাসা করে যে প্রথমে এটা বলো যে আমাদের মেহমানরা কোথায়। উবো বলে যে তাদের সবাইকে তো মেরে ফেলা হয়েছে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছি, এখন আমার প্রশ্নের উত্তর দাও, অকশনের জিনিসগুলো কোথায়? তখনই উবোর পিছে ওয়ার্ম চলে আসে, যে উবোর উপরে আক্রমণ করে দেয়। উবোকে সে অনেক জোরে একটা ঘুষি মারে, কিন্তু আমরা দেখতে পাই যে উবোগিনকে পাঞ্চ মারার কারণে ওয়ার্মেরই আঙুলগুলো ভেঙে গিয়েছে। তারপরে উবো ওয়ার্মকে একটা পাঞ্চ মারে, কিন্তু ওয়ার্মে ঘুষি খাওয়ার পরেও উবোর হাত ধরে মাটিতে ঢুকতে শুরু করে। ওয়ার্ম বলে যে এখন তুমি আর বাঁচতে পারবে না, এখন ডিসাইড করে ফেলো তুমি কোথায় মারা যাবে, মাটির উপরে নাকি মাটির নিচে। উবো তখন মাটির মধ্যে আটকে গেছে। উবো বলে যে কোথাও না, বোকা কোথাকার। এটা বলে উবো নিজের হাতের মধ্যে অরাকে নিয়ে আসে, যেটা দেখে শ্যাডো বিস্টদের ফেটে যায়। আর আমরা উপরে দেখতে পাই যে বাকি ফ্যান্টম ট্রুপের মেম্বাররা টাস খেলতে ব্যস্ত। তখন শালনাক বলে যে উবো সিরিয়াস হয়ে গেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে উবো মাটির মধ্যে অনেক জোরে একটা ঘুষি দেয়, যেটা দেখার পরে এই 3 জন শ্যাডো বিস্ট পিছনে চলে যায়। আর ওই জায়গাতে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যেমন কোনো বম ফাটানো হয়েছে। মানে তার ঘুষিতেই এত বড় একটা গর্ত তৈরি হয়ে গেছে। তাহলে বুঝে ফেলো যে উবোগিনের ঘুষি কত পাওয়ারফুল ছিল। ঠিক তখনই শ্যাডো বিস্টেরা কিছু নোটিস করতে পারে। আসলে তারা উবোর পিঠের মধ্যে স্পাইডারের ট্যাটুটা দেখতে পেয়েছে। এটা দেখার পরে শ্যাডো বিস্টেরা বুঝতে পেরে যায় এটা ফ্যান্টম ট্রুপের মেম্বার, যার নাম্বার হলো 11। আর দূর থেকে কুরাপিকা ও দূরবীনের মাধ্যমে এই ট্যাটুটাকে দেখে ফেলে। আর এটা দেখার সাথে সাথে কুরাপিকা ফুল রেজে চলে আসে। এরপরে উবোগিন বাকি শ্যাডো বিস্টদেরকে ওর উপরে আক্রমণ করতে বলে, যেটা শুনে তারা 3 জনই উবোগিনের উপরে আক্রমণ করে দেয়। আর উবো তখন একজনকে অনেক জোরে একটা ঘুষি মারে, কিন্তু তখন পর্কোপাইন বলে যে আমি নিজের শরীরের পশমগুলোকে কন্ট্রোল করতে পারি, এই জন্য তোমার অ্যাটাক আমার উপরে কাজ করবে না। তখনই র্যাবিটো উবোর উপরে আক্রমণ করে উবোর চামড়া ছিঁড়ে নিয়ে যায়, যেটা দেখে ফ্যান্টম ট্রুপের বাকি 2 জন মেম্বার অবাক হয়ে যায়, কারণ তাদের মতে উবোর চামড়া স্টিল থেকেও বেশি শক্তিশালী। এই জন্য তারা উবোকে জিজ্ঞাসা করে তার কি সাহায্য লাগবে কিনা, কিন্তু উবো তো চিল মুডে ছিল, তার নাকি লড়াই করতে মজা লাগছিল। উবো তখন পর্কোপাইনকে নিজের শরীর থেকে ছোটানোর চেষ্টা করে। পর্কোপাইন বলে যে যদি আমার চুল একবার তোমার শরীরের ভিতরে ঢুকে যায় তাহলে তুমি কখনোই সেটা থেকে ছুটতে পারবে না। আর এটা শুনে উবো বলে যে তাহলে আমি তোমাকে আমার নিজের হাতিয়ারের মতো ব্যবহার করব। আর তারপরে উবো তাকে দিয়ে লিজের উপর একটা পাঞ্চ মারে, কিন্তু আমরা দেখতে পাই যে লিজের কিছুই হয়নি। তখন পর্কোপাইন বলে যে আমি তোমাকে বলেছিলাম আমি আমার চুলগুলোকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। তখনই র্যাবিটো এসে আবার উবোগিনের চামড়া উঠিয়ে নেয়। সে বলে যে তোমাকে তো আমি আস্তে আস্তে খেয়েই ফেলবো। আর তখনই উবোর মাথা ঘুরতে শুরু করে। আমরা জানতে পারি যে আসলে র্যাবিটোর দাঁতের মধ্যে বিষ রয়েছে, যে কারণে উবোর বডি ধীরে ধীরে প্যারালাইজ হয়ে যাবে। উপর থেকে মাছি এটা দেখে বলে যে যদি বিষের ব্যবহার করে থাকে তাহলে তো লড়াই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক তখনই পিছন থেকে লিচ এসে উবোগিনের ক্ষতর মধ্যে চাটতে শুরু করে। আসলে লিচ উবোর ভিতরে লিচ ঢুকিয়ে দিয়েছে। আর লিচ উবোগিনকে বলে যে এখন এই পোকাগুলো তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলবে। আর এখন পর্যন্ত কেউ এই অ্যাটাকের হাত থেকে বাঁচতে পারেনি। আর ঠিক এটা শোনার পরেই উবো লিচকে কামড় দিয়ে দেয়। আর এক কামড় দিয়েই উবো তার মাথাকে ছেদা বেদা করে দেয়। মানে ভাই অবস্থাটা দেখো, যদি একটা জানোয়ার না হয়ে থাকে তাইলে এটা কেমনে করলো। আর উবোকে এমন করতে দেখে বাকি 2 জনের অবস্থা একেবারেই খারাপ। আর উবো ওদের দিকে এমন ভাবে তাকায় যেন ওদেরকে আস্তা খেয়ে ফেলবে। র্যাবিটো বলে যে তুমি আমাদেরকে হারাবে এটা তোমার ভুল ধারণা, বাস্তবতা এটা যে তুমি এখন আমার বিষের কারণেই মারা যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে উবো নিজের মুখ থেকে কিছু একটা ফায়ার করে। র্যাবিটো এটা দেখে চিন্তা করে এটা কি বুলেট নাকি
নাকি, কিন্তু তখন র্যাবিটো বুঝতে পারে যে এটা আসলে লিচের মাথার হাড্ডি। আর তখন র্যাবিটো সেটাকে নিজের হাত দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু হাড্ডির টুকরাটা তার হাতকে ছিদ্র করে মাথার ভিতরে ঢুকে যায়। আর এতে র্যাবিটোর খেলাও শেষ হয়ে যায়। এখন বাকি আছে শুধু পোর্কোপাইন। তখন পোর্কোপাইনের মনে হয় যে উবো তার উপরেও হাড্ডি ফায়ার করবে। সে চিন্তা করে যদিও এটা করে এটা আমার উপরে কাজ করবে না, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে উপরে ফ্যান্টম ট্রুপের বাকি মেম্বাররা নিজেদের কানকে কাভার করে ফেলে। আর তারপরেই উবো অনেক জোরে একটা চিল্লান দেয়, আর এই আওয়াজটা এত জোরে ছিল যে আশেপাশের সবকিছু কাঁপতে শুরু করে। এমনকি কুরাপিকার দল অনেক দূরে দাঁড়িয়ে থাকার পরেও নিজেদের কান কাভার করে ফেলতে হয়। আর এই আওয়াজের কারণে পোর্কোপাইনের কান দিয়ে রক্ত বের হতে শুরু করে, আর তারও খেলা শেষ হয়ে যায়। উবো পোর্কোপাইনকে বলে যে আরে বাচ্চা, তুমি তো চুপ হয়ে গেলে। আর এদিকে এই কাহিনী দেখার পরে স্কোয়ালা বলে যে এরা তো এক একটা মনস্টার, এই দানব একাই শ্যাডো বিচদের হারিয়ে দিয়েছে। ফ্র্যাঙ্কলিন চিল্লায় বলে যে তুই চিল্লানের আগে আমাদেরকে ওয়ার্নিং দিবি তো, যেন আমরা আমাদের কান কাভার করতে পারি। এতে উবো বলে যে যদি আমি তোমাদেরকে বলে দিতাম তাহলে তারাও বুঝতে পেরে যেত, আর তাছাড়াও তোমাদের নিজেদের কান বন্ধ করার জন্য অনেক টাইম ছিল। এদিকে কুরাপিকা এখন অনেক রেজে রয়েছে, এই জন্য কুরাপিকা উবোগিনের দিকে যেতে শুরু করে। বাকিরা তখন কুরাপিকাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুরাপিকা বলে যে কিছুই যায় আসে না। আর কুরাপিকাকে এইরকম রূপে দেখে তারা তো পুরাই অবাক। তারা এটা বুঝতে পেরে যায় যে কুরাপিকা তাদের থেকে একেবারেই ডিফারেন্ট। মেলেডি চিন্তা করে যে আমি অনেক বেশি রাগ এবং ঘৃণাকে অনুভব করতে পারছি। কুরাপিকা এখন নিজের জ্ঞানে নেই, আমার তো এখন তাকে থামাতে কিছু করতেই হবে। কুরাপিকা যখন আবার উবোর দিকে যেতে শুরু করে তখনই মেলেডি একটা বাঁশি বাজাতে শুরু করে। মেলেডির এই বাঁশি বাজানোর কারণে আশেপাশের সব জিনিস একেবারে শান্ত হয়ে যায়। আর যারা যারা মেলেডির বাঁশির শব্দ শুনছিল তাদের মনে হচ্ছিল যে তারা একটা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে। মেলেডি বলে এই টেকনিকের নাম হলো ওয়াইল্ড ফ্লাওয়ার, যেটা যে কোনো মানুষকে শান্ত করে দিতে পারে। আর এই বাঁশির শব্দের কারণে কুরাপিকাও শান্ত হয়ে গেছে। কুরাপিকা তখন মেলেডিকে ধন্যবাদ বলে, কারণ এখন কুরাপিকা রিল্যাক্স আছে। কিন্তু তারপরেও কুরাপিকা বলে যে এখন আমার গিয়ে তাদেরকে ধরতে হবে। কুরাপিকা লিডারকে বলে যে আমাকে যেতে দাও। লিডার বলে যে তুমি তার এইরকম দানবীয় শক্তি দেখার পরেও তার সাথে লড়াই করতে চাও? কুরাপিকা বলে হ্যাঁ, আর এদের সবাইকে একটা গাড়ি নিয়ে সামনেই থাকতে বলে, যেন তারা সবাই এখান থেকে তাড়াতাড়ি পালাতে পারে। তারপরেই কুরাপিকা একাই ফ্যান্টম ট্রুপের সাথে লড়াই করতে সামনে এগিয়ে যায়। এদিকে উবোগিন শিজুকুকে বলে শিজুকুর ভ্যাকিউম টেকনিকের মাধ্যমে যেন উবোগিনের বডি থেকে বিষগুলোকে বের করে ফেলে। শিজুকু বলে যে হ্যাঁ, আমি বিষগুলোকে তো বের করতে পারবো, কিন্তু লিচগুলোকে বের করতে পারবো না। তখনই উবোগিনের সামনে শেলনাক চলে আসে। তখন শেলনাক উবোগিনের বডি থেকে একটা লিচকে বের করে। সে বলে যে এই লিচগুলো এখন তো তোমাকে কিছু করবে না, কিন্তু একদিন পর থেকেই তোমাকে খেতে শুরু করবে, আর তারপরেই তোমার শরীরের ভিতরে ডিম পেড়ে দিবে, যেগুলো থেকে ডিম ফুটে তোমার প্রস্রাবের রাস্তা দিয়ে বের হবে। আর তখন তোমার এইরকম ব্যথা হবে যে তুমি ব্যথাই মারা যাবে। কিন্তু যদি উবো বেশি করে বিয়ার খায় তাহলে উবোর বডিতেই লিচগুলো মারা যাবে। তখন শিজুকু সেখানে চলে আসে উবোর বডি থেকে বিষ বের করার জন্য, কিন্তু তার আগেই সে দেখতে পায় যে তার শরীর একটা চেন পেঁচিয়ে রেখেছে। আর তারপরেই কেউ তাকে টেনে নিয়ে যায়। কেউ তাকে থামানোর জন্য কিছুই করতে পারে না। এই জিনিসটা এত তাড়াতাড়ি হয়েছে যে কেউ তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না। কিন্তু মাছি তার দিকে একটা সুই ছুঁড়ে মারে। এখন তাদের মনে হচ্ছিল যে কোনো শ্যাডো বিচ তাকে নিয়ে গেছে। আর এখন তো উবোর বডি প্যারালাইজ হয়ে গেছে, তার মানে হলো ওদেরকে গিয়ে উবোকে বাঁচাতে হবে। মাছি বলে যে আমি আমার ইনের থ্রেডকে উবোর সাথে লাগিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তারা গিওর ব্যবহার করবে না আমরা তাদের লোকেশন খুব সহজেই জেনে যাব। নবুনাগা বলে যে তাহলে চলো, উবোকে বাঁচানোর পরে আমরা বাকি শ্যাডো বিচদেরকেও দেখে নিব। আর এই সব ঘটনা তারা ক্লোরোর কাছেও বলে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে কুরাপিকা উবোকে গাড়ির ভিতরে বসিয়ে রেখেছে। উবো বলে যে ওই ড্রাইভার, তোর কি মনে হইতেছে তোর এই চেন আমাকে আটকায় রাখতে পারবো? যদি তোরা আমার এখন না মারস তাইলে পরে তোদের অনেক লস হইব। কুরাপিকা তখন ওকে চুপ থাকতে বলে, কিন্তু উবোগিনের বকবক থামে না। এই কারণে কুরাপিকা চেনকে আরো টাইট করে দেয়। আর এতে উবোগিন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এইরকম সাধারণ চেনে উবোগিনের কিছুই হবার কথা না। কুরাপিকা উবোগিনকে বলে চুপচাপ বইয়া থাক, আমারে এখনই বাধ্য করিস না তোকে মেরে ফেলতে। উবোগিন চিন্তা করছিল যে এই চেনগুলো এত শক্তিশালী কিভাবে হতে পারে। যদি আমার ভিতরে বিষ না থাকতো তারপরেও হয়তো আমি এই চেনকে ছিঁড়তে পারতাম না। তার মানে হলো সে নিজের এই চেনের মধ্যে ন্যানকে ইনফিউজ করে রেখেছে, যেটা এত শক্তিশালী যে একটা টপ লেভেলের ইনহ্যান্সারকেও ধরে রাখতে পারে। তো বুঝতে পারতাছো কুরাপিকা কত বেশি শক্তিশালী হয়ে গেছে। আমার মনে হয় যে কুরাপিকা পুরো হান্টার হান্টার সিরিজের মধ্যে ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ক্যারেক্টার। ঠিক তখনই তারা বুঝতে পারে যে তাদেরকে কেউ ফলো করছে। এই জন্য ড্যানজোলিন কুরাপিকাকে গাড়ি আরো তাড়াতাড়ি চালাতে বলে। কুরাপিকা বুঝতে পারে না যে ওদেরকে ফলো করছে কে আর কিভাবে। এই জন্য কুরাপিকা তখন গিওর ব্যবহার করে। এতে কুরাপিকা উবোগিনের বডিতে থাকা মাছির সুইটাকে দেখে ফেলে, আর কুয়ালাকে বলে যে সেটা তাড়াতাড়ি খুলে ফেলে দিতে। আর এদিকে মাছিও বুঝতে পেরে যায় যে তারা
মনে হয় জানতে পেরে গেছে। ওরাও একটা গাড়ির ভিতরে ছিল যেখানে ওরা ছোট্ট গাড়ির মধ্যে অনেকগুলো বসে রয়েছে। শালনাগ বলে যে চিন্তা করার দরকার নেই, আমরা প্রায় তাদের কাছে পৌঁছে গেছি। কিন্তু তখনই হঠাৎ করে তাদের গাড়ির উপরে এসে কেউ ল্যান্ডিং করে। এটা ছিল আরো একটা শ্যাডো বিস্ট যার নাম হলো আউল। সে হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা পর্দা রেখে দেয়, আর ওই পর্দাটা গাড়িটাকে পুরো ভিতরে নিয়ে একটা ছোট ব্যাগের মতো হয়ে যায়, যেটার ভিতর থেকে আমরা নবুনাগার আওয়াজ শুনতে পাই। আর তখনই আউল সামনে দেখতে পায় যে বাকিরা সবাই বেরিয়ে গেছে। আউল বলে যে তোমরা সবাই তো অনেক বেশি চালু, তোমরা 1 সেকেন্ডের মধ্যেই গাড়ি থেকে বেরিয়ে গেছো। এর মানে হলো এখন তোমাদের সবার সাথে আমার একা লড়াই করতে হবে। তখনই আমরা ফেইটানের কাছ থেকে জানতে পারি যে নবুনাগা কেন বের হতে পারেনি। আসলে নবুনাগা দুইজনের মাঝখানে বসেছিল, এই জন্য সময়ই পায়নি বের হবার। আর তার এই টেকনিককে দেখার পরে শিজুকা বুঝতে পেরে যায় যে আউলি অকশনের সকল মালগুলোকে চুরি করেছে। কিন্তু তখনই ফেইটান কিছু নোটিস করতে পায়, আর তারা দেখতে পায় যে শ্যাডো বিস্টের বাকি মেম্বাররাও সেখানে চলে এসেছে। তখন একটা শ্যাডো বিস্ট বলে যে এরা কারা, এরা কি আসলেই ফ্যান্টম ট্রুপ? কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে না যে এরা তেমন শক্তিশালী হতে পারে। তখনই শিজুকু বলে যে শ্যাডো বিস্ট মোটমাট 10 জন ছিল, তাই না? আর উবো সেখানে 4 জনকে মেরে ফেলেছে, তো আর যে বাকি আছে তারা এখানেই আছে। তখন ফেইটান বলে যে আমি এটা বুঝতে পারছি না, চেন ইউজার আমাদের সবার সামনে থেকে উবোগিনকে কিভাবে নিয়ে গেল। তারপরে ওরা আলোচনা করতে শুরু করে যে তাদের সবার মারার দরকার নেই, তাদের শুধু দরকার হলো আউলের। তবে এটা শোনার পরে বাকি শ্যাডো বিস্টেরা রেগে যায়, আর তারা সবাই মিলে ফ্যান্টম ট্রুপের উপরে আক্রমণ করতে আসে। তখন আউল তাদেরকে থামানোর চেষ্টা করে যে এদেরকে দুর্বল মনে করিস না, কিন্তু এরা তো থামার নামই নেয় না। তখনই সিন শিফট হয়ে যায়, যেখানে ডানজোলিন এবং কুরাপিকা ডিসাইড করে যে তারা উবোগিনকে নিয়ে শহরের মধ্যে চলে যাবে, আর সেখানে ওকে টর্চার করে সব ইনফরমেশন বের করে নিবে। আর এদিকে আমরা লড়াইয়ের মধ্যে দেখতে পাই যে মাচি আউলকে নিজের সুতা দিয়ে পেঁচিয়ে ফেলেছে, আর বাকি যে শ্যাডো বিস্ট গুলো ছিল সেগুলোর কাম তামাম করে দিয়েছে। মানে ভাই, ফ্যান্টম ট্রুপ এমন একটা গ্রুপ যারা কাউকে মারার আগে একবারও চিন্তা করে না। শিজুকু বলে যে আমি কি এদেরকে পরিষ্কার করে দিব? তখন ফেইটান বলে না না, দরকার নেই, এদেরকে এখানেই রেখে দাও। এদের লাশ দেখার পরে বাকিরাও বুঝতে পেরে যাবে যে আমরা কারা। এদিকে শ্যালনাগ বলে যে আমাদের নবুনাগাকে মুক্ত করে দেওয়া উচিত, আর তারপরে আমরা আউলকে টর্চার করতে শুরু করব। তখন মাচি জিজ্ঞাসা করে আমরা কি আউলকে গাড়িতে করে নিয়ে যাব? যদি গাড়িতে করে নিয়ে যাই তাহলে নবুনাগাকে এইভাবেই থাকতে দাও, নয়তো আমাদের গাড়িতে জায়গা হবে না। তারপরে ওরা আউলকে দিয়ে ভিতর থেকে গাড়িটাকে বের করিয়ে ফেলে, আর নবুনাগা তো সম্পূর্ণভাবে রেগে রয়েছে। নবুনাগা প্রথমে আউলকে মারতে যায়, তবে ফেইটান বলে যে এর কাছে মালের ইনফরমেশন আছে, এই জন্য ওকে মারা যাবে না। এদিকে আমরা কুরাপিকা এবং বাকি সবাইকে দেখতে পাই, যেখানে তারা উবোগিনকে বেঁধে রেখেছে। ড্যানজোলিন উবোকে জিজ্ঞাসা করে তুমি কি বুঝতে পারছো তুমি কোন সিচুয়েশনের মধ্যে আছো? যত তাড়াতাড়ি তুমি বলে দিবে চুরির মাল কোথায়, তত তোমার উপরে কম টর্চার করা হবে। উবো তখন জিজ্ঞাসা করে যে আমাকে এটা বলো, আমি এখন কোথায় আছি আর এখন কয়টা বাজে? এটা শুনে ড্যানজোলিন বলে যে মনে হয় তুমি তোমার সিচুয়েশন সম্পর্কে বুঝতে পারছো না, তুমি প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও। আর এটা বলার পরেই ড্যানজোলিন নিজের তলোয়ার দিয়ে উবোগিনের উপরে আক্রমণ করে, আর এতে যেটা হয় সবাই অবাক হয়ে যায়, কারণ ড্যানজোলিনের তলোয়ারটা উবোগিনের শরীরের সাথে লাগার সাথে সাথেই ভেঙে গেছে। সবাই তো পুরো অবাক, এটা কি হলো? কুরাপিকা নিজের মনে মনে বলে যে এর শক্তি অনেক বেশি, সে জানে যে তাকে এখন টর্চার করা হবে, কিন্তু তারপরেও সে একেবারেই শান্ত। তার অরা এত বেশি শক্তিশালী যে সে পাথরের মতো মজবুত হয়ে আছে। তাকে হারানো হয়তো আমার জন্য এত সহজ হবে না। উবো মনে মনে চিন্তা করছিল যে আমি কি নড়াচড়া করতে পারবো। তখন উবো বুঝতে পারে যে ওর বডি এখনো প্যারালাইজ হয়ে আছে, আর ওই 8টা বাজে খাবার খাইছে, তার হিসাব করলে এখন রাতের 12টা বাজে। তারপরে উবো এদের সবাইকে বলে যে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিব যদি তোমরা আমাকে এখান থেকে যেতে দাও। এটা দেখার পরে তো স্কোয়ালা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন মেলিডি বলে যে সে একেবারে সিরিয়াস। উবো তখন বলতে শুরু করে আমরা অকশনের মালকে চুরি করতে গিয়েছিলাম, কিন্তু তার আগে সেগুলো সেখান থেকে গায়েব ছিল। আর যদি তোমরা না জেনে থাকো ওই মালগুলো কোথায়, তাহলে আমার তোমাদের সাথে কোনো কাজ নেই। শ্যাডো বিস্টেরা আগেই সব মাল নিয়ে চলে গেছে, আর হয়তো তারা তোমাদের মতো গাদাদেরকে এটা বলার প্রয়োজনও মনে করেনি। মেলিডি তখন বলে যে আমি তার হার্টবিট শুনে বুঝতে পারছি যে সে মিথ্যা কথা বলছে না। তখন উবো বলে দেখ ভাই, ভুল সবাই করে, যদি তোরা মাল চুরি করে না থাকোস তাইলে আমার এখান থেকে যাইতে দে, আমি তো করে কিছুই করবো না। তখন কুরাপিকা সিরিয়াস হয়ে উবোকে জিজ্ঞাসা করে অকশনের মধ্যে আমাদের 3 জন লোক ছিল, তারা কোথায়? তখন উবো বলে যে ভিতরে থাকা সবাইকে মেরে ফেলা হয়েছে, তার মানে হলো যে তারাও মারা গেছে। আর এটা শোনার সাথে সাথেই কুরাপিকা উবোর চেহারার মধ্যে একটা ঘুষি মারে। দেখো এখন তোমার মনে হতে পারে ডানজোলিন তো উবোর উপরে নিজের তলোয়ার দিয়ে আক্রমণ করেছে, কিন্তু তলোয়ারই ভেঙে গেছে, তাহলে কুরাপিকার ঘুষি আর কতটুকু ড্যামেজ দিতে পারবে? কিন্তু কুরাপিকার ঘুষিতে উবোর চেহারা দেখো কি অবস্থা হয়েছে। কুরাপিকা বলে যে তোমাদের
আমাদের এই প্ল্যানের কারণে তোমরা আর কত মানুষদেরকে হত্যা করবে। তখন বাকিরা যেমন তেমন করে কুরাপিকাকে শান্ত করার চেষ্টা করে, আর উবো নিজেও অনেক বেশি অবাক কুরাপিকার একটা ঘুষি ওকে এত বেশি ড্যামেজ দিয়ে ফেলেছে। ড্যানজোলিন বলে যে যদি মাল শ্যাডো বিচদের কাছে থাকে তাহলে আমাদের তাকে আটকে রেখে কোনো লাভ নেই। আর এদিকে আমরা আউলকে দেখতে পাই যার উপরে ফেইটান অনেক বেশি টর্চার করেছে। তখন সেখানে মাছি এসে জিজ্ঞাসা করে সে কি কিছু বলেছে। ফেইটান বলে হ্যাঁ এটা একেবারেই সহজ ছিল, সে প্রথমেই সবকিছু বলে দিয়েছে। তখন আমাদের আবার ক্রোলোকে দেখানো হয়, যেখানে হিসুকা ক্রোলোকে বলে যে হিসুকা একটু বাইরে যাবে কারোর সাথে দেখা করতে। ক্রোলো তখন হিসুকাকে পারমিশন দিয়ে দেয়, তবে 6টার আগেই আবার ফিরে আসতে বলে। এদিকে আমরা কুরাপিকাকে দেখতে পাই, কুরাপিকার মন খারাপ ছিল কারণ বাকি 3 জন মারা গেছে। তখনই কুরাপিকার ফোনের মধ্যে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে আমরা কি কোথাও নিরিবিলিতে দেখা করতে পারবো, আর একটা লাভও দেওয়া ছিল। অন্যদিকে ড্যানজোলিন বসের কাছে বলছিল যে অকশনে হামলা করা একজনকে আমরা ধরে ফেলেছি, এখন বলেন যে আমরা তার সাথে কি করব। আর তখন ড্যানজোলিন জানতে পারে যে শ্যাডো বিচদের কাম তামাম হয়ে গেছে। এটা শোনার পরে তো ড্যানজোলিনের বুকটা ফাইটটা যায়। তখন ওই লোকটা ড্যানজোলিনকে জিজ্ঞাসা করে যে তোমরা এখন কোথায় আছো, আমরা সেখানে একটা স্পেশাল লোককে নিয়ে আসছি। আর এদিকে আমরা দেখতে পাই যে যে ড্যানজোলিনের সাথে কথা বলছিল তাকে আসলে শেলনার কন্ট্রোল করে রেখেছে। এদিকে ড্যানজোলিন সবাইকে বলে দেয় মাফিয়ারা খুব শীঘ্রই এখানে চলে আসবে, এই জন্য এখন তোমরা গিয়ে বিশ্রাম করতে পারো। এদিকে আমরা কুরাপিকাকে দেখতে পাই, কুরাপিকাকে যে মেসেজ পাঠিয়েছিল সেটা হলো হিসুকা। কুরাপিকার মনে হয় যে হিসুকা এখানে ওর সাথে লড়াই করার জন্য এসেছে, কিন্তু হিসুকা বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে লড়াই করব না, আমি এখন অন্য কারোর সাথে লড়াই করতে বেশি আগ্রহী। তখন হিসুকা ফ্যান্টম ট্রুপ সম্পর্কে বলতে শুরু করে, যেটার মধ্যে মোটমাট 13 জন মেম্বার রয়েছে, আর প্রতিটা মেম্বারের পিঠের ট্যাটুর মধ্যে একটা করে নাম্বার থাকে। আর এই গ্রুপের আসল লক্ষ্য হলো যে লোকেদের মার্ডার করা এবং চুরি করা। আর প্রায় 2 বছর আগে আমি 4 নাম্বারের জায়গা নিয়ে নিয়েছিলাম। তখন কুরাপিকা বলে যে হ্যাঁ আমি এগুলো বুঝতে পেরেছি, কিন্তু তোমার লক্ষ্য কি? তখন হিসুকা নিজের আসল কারণ বলে। হিসুকা আসলে বসের সাথে লড়াই করতে চায়, কারণ হলো ফ্যান্টম ট্রুপের বস অনেক বেশি শক্তিশালী। কুরাপিকা বলে তার মানে হলো তুমি নিজের শক্তিকে পরীক্ষা করতে চাও। হিসুকা বলে যে হ্যাঁ তুমি এটা বলতে পারো, যখনই আমি তার সাথে লড়াই করার চিন্তা করি তখনই আমার অর্গাজম হতে শুরু করে, আর তখন আমি অনেক বেশি মজা পাই। হিসুকা বলে যে কিন্তু সমস্যা হলো যে আমি কোনো সুযোগ পাইতাছি না লড়াই করার জন্য, সবসময় তার সাথে 2 জন ফ্যান্টম ট্রুপের মেম্বার থাকে, আর কাজ শেষ হওয়ার সাথে সাথেই সে বাতাসের মধ্যে গায়েব হয়ে যায়, আর তাকে খুঁজে বের করা একেবারে ইম্পসিবল। আর আমি তোমার সাথে যে কথাটা বলতে এসেছি সেটাতে আমাদের 2 জনেরই লাভ হবে। কুরাপিকা জিজ্ঞাসা করে তুমি কি বলতে চাও? হিসুকা বলে আমি ফ্যান্টম ট্রুপের মেম্বারদের এবিলিটি সম্পর্কে তোমাকে বলতে পারবো, আর তাদের মধ্যে থেকে 7 জনের এবিলিটি সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি, তো তোমার কি মতামত, আমরা কি একসাথে কাজ করতে পারবো? তখনই আমরা ড্যানজোলিনকে দেখতে পাই, ওর সাথে দেখা করতে কিছু লোক আসে, যারা ড্যানজোলিনকে জিজ্ঞাসা করে তোমরা তাকে মেরে ফেলেছো নাকি? ড্যানজোলিন বলে এখনো মারিনি, এই রুমের মধ্যেই আছে। আর ড্যানজোলিন যখন তাদেরকে উবোগিনের কাছে নিয়ে আসে তখনই তাদের মধ্যে থেকে একজন ড্যানজোলিনকে মেরে ফেলে। আসলে এরা সবাই ফ্যান্টম ট্রুপের মেম্বার। তারপরে শিজুকু নিজের ভ্যাকিউম ক্লিনার দিয়ে উবোগিনের ভিতর থেকে সবগুলো বিষকে বের করে ফেলে, আর সব বিষ বের হওয়ার সাথে সাথে উবোগিন সবকিছু ভেঙে উঠে যায়। ওকে স্টিল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেগুলোকে এমন ভাবে ছিঁড়ে উঠে যায় যেন এগুলো পেপার। আর উঠার সাথে সাথেই অনেক জোরে একটা চিল্লান দেয়, আর বলে যে আমি ওই চেন ইউজারকে ছাড়বো না। আর এই চিৎকার শোনার সাথে সাথে মেলেডি বাকিদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও। তখনই উবো দেওয়াল ভেঙে সেখানে চলে আসে, কিন্তু তার আগেই মেলেডি এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। তখন বাকিরা বলে যে চলো কাজ হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু উবো বলে বসকে বলে দিও যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিতে পারছি আমি ফিরে যাব না। আমরা দেখতে পাচ্ছি যে উবোগিন অনেক বেশি রেগে রয়েছে, আর ওর এই রাগই ওর মৃত্যুর কারণ হবে। যাই হোক, এখন উবোগিন চেন ইউজার মানে কুরাপিকার সাথে লড়াই করতে চায়। তখনই আমাদের কুরাপিকাকে দেখানো হয়, কুরাপিকা এখনো হিসুকার সাথে কথা বলছিল। আর ঠিক ওই সময় মেলেডি কুরাপিকাকে কল করে। মেলেডি কুরাপিকাকে বলে যে আমরা যে লোকটাকে ধরেছিলাম সে পালিয়ে গেছে। কুরাপিকা জিজ্ঞাসা করে যে ড্যানজোলিন কোথায়? তখন মেলেডি বলে যে আমরা তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। ফ্যান্টম ট্রুপের কিছু মেম্বাররা মাফিয়াদের ব্যাচ ধরে সেখানে এসেছিল, আর আমরা এখন প্ল্যান বি এর দিকে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি সেখানে চলে আসো। আর ফোন রাখার পরে কুরাপিকা হিসুকাকে একটা প্রশ্ন করে। কুরাপিকা হিসুকাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো স্কারলেট আইয়ের কি হয়েছে? তখন হিসুকা বলে যে আমাকে ক্ষমা করবে, কারণ আমার জয়েন হওয়ার অনেক আগে ওই ঘটনাগুলো ঘটেছে, আর বস জিনিসগুলোকে নিজের কাছে কিছুদিন রাখার পরেই বিক্রি করে দেয়, আর হয়তো স্কারলেট আইয়ের সাথে ঠিক এটাই হয়েছে। হিসুকা বলে যে আমি এতটুকুই জানি, কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, আমরা একসাথে কাজ করব এটা মানে না যে আমরা 2 জন একসাথে মিলে তার সাথে লড়াই করব। আমরা শুধু একজন আরেকজনকে ইনফরমেশন দিয়ে সাহায্য করব। তো তোমার কি মত, তুমি কি আমার সাথে একসাথে মিলে কাজ করবে? তবে কুরাপিকা কোনো জবাব না দিয়ে সেখান থেকে যেতে শুরু করে। আর কুরাপিকা যাওয়ার সময় হিসুকাকে বলে যে আমরা ঠিক এই টাইমে কালকে আবার দেখা করব।
করব। তারপরে আমাদের হোটেলের সিন দেখানো হয়, যেখানে তারা আলোচনা করছিল যে ডানজলিন হয়তো এখন পর্যন্ত মারা গেছে। তখন মেলেডি বলে যে এটা আমাদেরকে বড় বসকে ইনফর্ম করতে হবে, কিন্তু ওরা তো বস হিসাবে শুধু নিয়নকেই চিনে, এর বেশি কাউকে জানে না। কুয়ালা বলে যে আমাদের এখানে যে ভাড়া করেছে সে অন্য কেউ ছিল, যার নাম হলো লাইট নস্টেড, নিয়নের বাবা, যে আমাদেরকে সকল অর্ডার দেয়। আর ড্যানজলিন তো শুধু তার কর্মচারী ছিল। কুরাপিকা তখন বলে যে আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই, আমাদের এখনই তার কাছে গিয়ে সবকিছু বলতে হবে। তখন আমাদের নিয়নকে দেখানো হয় যে ঘুমিয়েছিল। তখন কুরাপিকা সেখানে এসে নিয়নকে ডেকে তোলে। নিয়ন জিজ্ঞাসা করে যে এখন কয়টা বাজে। কুরাপিকা জবাব দেয় যে 2টা বাজে। নিয়ন তখন অকশনের কথা জিজ্ঞাসা করলে কুরাপিকা বলে যে অকশন ক্যান্সেল হয়ে গেছে, আর তার সাথে সাথে বেস, ডাফলিঙ্গো এবং তাচিনো সেখানে মারা গেছে, কারণ ওই অকশনের মধ্যে কিছু ডাকাতেরা হামলা করেছিল। আর এখন আমরা ড্যানজলিনের সাথেও যোগাযোগ করতে পারছি না, তাই আমাদের মনে হচ্ছে যে ড্যানজলিনও মারা গেছে। তবে তখন নিয়ন জিজ্ঞাসা করে ওই মামির কি হয়েছে, সেটা কি চুরি হয়ে গেছে? আর এটা শুনে ওরা সবাই অবাক হয়ে যায়। চিন্তা করো, 3 জন বডিগার্ড মারা গেছে, তার সাথে সাথে ড্যানজলিন মারা গেছে, যে এই মেয়েটার সবসময় খেয়াল রাখতো, কিন্তু তার মারা যাওয়ার চিন্তাও নাই, যে এই মেয়েটার সবসময় খেয়াল রাখতো। সে মারা যাওয়ার পরেও এই মেয়েটার কোনো দুঃখ নাই, তার চিন্তা হইতাছে ওই মমির। তখন কুরাপিকা বলে যে অকশনের মাল সুরক্ষিত আছে, মাফিয়ারা সঠিক টাইমে সেগুলোকে লুকিয়ে ফেলেছে। যেটা শুনে এই মেয়েটা খুশি হয়ে যায়। আমার এখন আর তার নাম উচ্চারণ করতে মনে চাইতেছে না। সে তো কুরাপিকাকে আবার জিজ্ঞাসা করে যে অকশন আবার কবে স্টার্ট হবে। তবে কুরাপিকা বলে যে আমি এই সম্পর্কে কিছুই জানি না। তখন কুরাপিকা নিয়নের কাছ থেকে ওর বাবার নাম্বার চায়, আর এতে নিয়ন কুরাপিকাকে নিজের মোবাইল দিয়ে দেয়। আর কুরাপিকা মোবাইলটাকে স্কোয়ালার কাছে দেয় তার সাথে কথা বলার জন্য, কিন্তু তখন স্কোয়ালা একটু আনকমফোর্টেবল হয়ে যায় যে আমি কিভাবে কথা বলবো। কুরাপিকা বলে যে তুমিই হলে আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, এই জন্য তোমারই কথা বলতে হবে। তখন মেলেডি কুরাপিকাকে বলে যে কুরাপিকার নিজের কথা বলার জন্য, কারণ কুরাপিকার মধ্যে তাদের সবার থেকে বেশি লিডারের স্কিল রয়েছে। যাই হোক, তারপরে কুরাপিকারই কল করতে হয়। কুরাপিকা বলে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার এখন একটা লিডারের মতো তার সাথে কথা বলতে হবে, আর আমি এটা ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ পর্যন্ত জানা না যাবে ড্যানজলিনের সাথে আসলে কি হয়েছে। কিন্তু কুরাপিকা নিজের মনে মনে চিন্তা করে আমি জানতাম না যে আমি এত তাড়াতাড়ি সুযোগ পেয়ে যাব। তখন কুরাপিকা নিয়নকে বলে যে তুমি প্রথমে তাকে কল করো এবং আমার সম্পর্কে বলো। তারপরে আমরা নিয়নের বাবাকে দেখতে পাই, যে জিজ্ঞাসা করে যে এটা কি সত্যি যে ড্যানজলিন মারা গেছে। কিন্তু ড্যানজলিন তো একটা ন্যান ইউজার ছিল, যার উপরে 10টা গুলি করার পরেও কিছুই হয় না। কুরাপিকা বলে যে হ্যাঁ আপনি সত্যি বলেছেন, কিন্তু তাকে যারা মেরেছে তাদেরকে বলা হয় ফ্যান্টম ট্রুপ। যেটা শোনার পরে মিস্টার নস্টেড অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন কুরাপিকা মিস্টার নস্টেডকে জিজ্ঞাসা করে আপনি কি আমাদেরকে বলতে পারবেন এখন আমাদের কি করতে হবে? তখন মিস্টার নস্টেডই কুরাপিকাকে জিজ্ঞাসা করে যে তোমার মতে আমাদের কি করা উচিত? এতে কুরাপিকা বলে যে আপনার মেয়েকে সবার প্রথমে ইয়র্ক নিউ সিটি থেকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া উচিত, কারণ যদি আবার হামলা হয় হয়তো আমরা তাকে বাঁচাতে পারবো না। মিস্টার নস্টেড তখন কুরাপিকাকে বলে কিন্তু আমার মেয়েরও কিছু ইচ্ছা রয়েছে, আমি সবার আগে তার ইচ্ছার কথাই শুনবো, এখন তুমি কি চাও সেটা বলো। তখন কুরাপিকা বলে এখন আমার সবার প্রথম প্রায়োরিটি হলো তাকে সুরক্ষা করা। এতে মিস্টার নস্টেড রাজি হয়ে যায় আর কুরাপিকাকে নেক্সট লিডার বানিয়ে দেয়। আর সে কুরাপিকাকে প্রথম অর্ডার দেয় তার আসা পর্যন্ত নিয়নের খেয়াল রাখতে। কুরাপিকা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর নিয়নকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে। এতে নিয়ন এক্সাইটেড হয়ে যায়, তার মানে হলো যে আমি শপিং করতে যেতে পারবো। তবে কুরাপিকার সাথে সাথে নিষেধ করে দেয় তুমি কোথাও যেতে পারবে না, আর কুয়ালাকে বলে যে রুমের মধ্যে নিয়নের সাথেই থাকার জন্য। তখন সিন শিফট হয় আর আমরা উবোগিন এবং শালনাককে দেখতে পাই, যারা একটা লোকের বাড়িতে ঢুকে ওই লোকটাকে মেরে ফেলেছে। আর উবোগিন তার ফ্রিজে থাকা বিয়ারগুলোকে খাচ্ছিল। আমরা দেখতে পাই যে শালনাক হান্টার ওয়েবসাইটের মধ্যে ঢুকে ইনফরমেশন বের করছে। উবো জিজ্ঞাসা করে যে তুমি কি নস্টেড ফ্যামিলি মেম্বারদের লিস্ট পেয়েছো, তুমি কি কিছু জানতে পেরেছো? আর শালনাক সেখান থেকে নস্টেড ফ্যামিলির যত প্রপার্টি আছে সেগুলোর ইনফরমেশন পেয়ে যায়, আর এগুলো থেকেই তারা বুঝতে পেরে যায় যে এখন কুরাপিকাকে কোথায় পাওয়া যেতে পারে। আর এই ইনফরমেশন পাওয়ার পরে উবো শালনাককে কিস করে দেয়। শালনাক বলে যে গাদা এটা কি করতাছো, আমি একটা ছেলে। যাই হোক, তারপরে উবো সেখান থেকে বেরিয়ে যায় চেন ইউজারের সাথে লড়াই করার জন্য। আর উবো এত বেশি কনফিডেন্স ছিল যে কুরাপিকার খেল তো শেষ করে দিবে মনে হচ্ছিল। তারপরে এদিকে আমরা কুরাপিকাকেও দেখতে পাই যে নিজেও নস্টেড ফ্যামিলি সম্পর্কে গবেষণা করছিল। আর এই ইনফরমেশন পাওয়ার পরে কুরাপিকা বুঝতে পেরে যায় যে ফ্যান্টম ট্রুপও এই ইনফরমেশনকে খুব সহজেই পেতে পারে, আর এই কারণে যে কোনো মুহূর্তে তাদের উপরে হামলা হওয়াটা স্বাভাবিক। আর এইগুলো দেখার পরে আমরা এটাও বুঝতে পেরে যাই যে কুরাপিকা
অনেক বেশি ইন্টেলিজেন্ট। কুরাপিকার সাথে সাথে বলে যে আমাদের উপরে অনেক বড় বিপদ ঘুরতেছে, আমাদের তাড়াতাড়ি বসকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে, যেটা সম্পর্কে বাকিরা কেউ জানতে পারবে না। মানে কুরাপিকার প্ল্যান হলো তারা এই হোটেলের মধ্যে অন্য একটা নাম দিয়ে ফেক রেজিস্টার করে অন্য রুমে চলে যাবে, আর তারপরে এই কুরাপিকা কোয়ালা এবং মেলেডিকে এগুলো ব্যবস্থা করার কথা বলে সেখান থেকে চলে আসে। মেলেডি কুরাপিকাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করবে। কুরাপিকা উত্তর দেয় যে আমি এখানে থেকেই ফ্যান্টম ট্রুপের জন্য অপেক্ষা করব। অন্যদিকে আমরা উবোকে দেখতে পাই যে নস্টেড ফ্যামিলির কিছু গার্ডদেরকে মারছিল, আর উবোগিন তাদেরকে পিটিয়ে বাকি সকল ইনফরমেশন বের করে ফেলে যে এখন তারা এক্স্যাক্টলি কোথায় আছে, আর ইনফরমেশন দেওয়ার পরেও উভয় লোকটাকে মেরে ফেলে। সিন শিফট হয়, তখন আমরা গোন, কিলোয়া এবং লিওরিওকে দেখতে পাই। লিওরিও বলে যে আমাদের কাছে এখন মোটামুটি 8 মিলিয়ন আছে, আর এখনো আমাদের প্রায় 8 বিলিয়নের দরকার। এতগুলো টাকা আমরা আনমু কই থেকে? ওরা বুঝতে পেরে গেছে যে এত টাকা কামাইতে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন লিওরিও নিজের আসল প্ল্যান সম্পর্কে বলে। আসলে লিওরিও চেয়েছে যেন যত বেশি সম্ভব মানুষ গোনের সাথে পাঞ্জা লড়াই করতে আসে, এখানে যত বেশি লোক আসবে ওদের তত বেশি লাভ হবে। পাঞ্জা লড়াই করার খেলা তো শুধু একটা জাল ছিল যাতে ওরা বড় বড় লোকেদের আকর্ষণ নিতে পারে। তখন গোন এবং কিলোয়া লিওরিওর কোনো কথাই বুঝতে পারে না, আর তারপরে আমরা ওদেরকে আবারও পাঞ্জা খেলা খেলতে দেখতে পাই। কিন্তু আজকে ওদের সাথে লড়াই করতে বেশি মানুষ আসছিল না। তবে তখন সেখানে বীরের মাঝখান থেকে সুটবুট পরে 2টা লোক আসে। তখন লিওরিও ওদেরকে জিজ্ঞাসা করে আপনারা কি খেলতে চান নাকি। তখন সেখানে থাকা 22টা লোকটা বলে যে আমি জানি আমার লোক তোমার এই ছোট ছেলের সাথে পাঞ্জা খেলে জিততে পারবে না, এই জন্য তোমরা কি আসলেই অনেক টাকা কামাতে চাও। তখন লিওরিও ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কি বলতে চান। ওই লোকটা বলে যে আমি জানি তোমরা টাকা কামাতে চাও, আর যদি তোমরা আমার সাথে কাজ করো তাহলে এখন যা কামাচ্ছ তার থেকে 100 গুণ বেশি কামাইতে পারবা। আর তারপরেই ওই লোকটা ওদের 3 জনকে একটা আন্ডারগ্রাউন্ড ফাইটিং রিং এর মধ্যে নিয়ে যায়, যেখানে আসলে অনেক টাকার বদলে পাঞ্জা খেলা হয়। যেটা শোনার পরে লিওরিও অনেক খুশি হয়ে যায়। তবে লোকটা বলে যে তোমরা যা জিতবে সেটার 50% আমাকে দিতে হবে। তখন লিওরিও বলে যে এটা তো অনেক বেশি হয়ে গেল। তবে লোকটা বলে যে আমাকে ছাড়া তোমরা এখানে রেজিস্ট্রেশনই করতে পারবে না, কিন্তু তারপরেও এটা ওদের জন্য সুবর্ণ সুযোগ অনেক টাকা কামানোর জন্য। তখনই স্টেজে থাকা হোস্টটা বলে যে কে লড়াই করতে চায় এর সাথে, আর 22টা লোকটা তখন গোনকে সামনে নিয়ে আসে। তখনই হঠাৎ করে একটা আজব দেখতে লোক স্টেজের মধ্যে এন্ট্রি মারে, আর সে বলে যে আজকের পাঞ্জা খেলা শেষ হয়ে গেছে আর এখন কিছু কন্ডিশনাল অকশন হবে। লিওরিও লোকটাকে জিজ্ঞাসা করে যে খেলা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন, আর এদিকে ওই আজব লোকটা বলছিল এই অকশনকে জিততে হলে খেলতে হবে হাইড এন্ড সিক। আর তারপরেই সেখানে থাকা লোকেদেরকে কিছু পোস্টার দেওয়া হয়, যেগুলোর মধ্যে আসলে ফ্যান্টম ট্রুপের মেম্বারদের ছবি ছিল। ওদেরকে বলা হয় যে এই 7 জন লোক হলো তাদের টার্গেট। আর তখনই গুন সেখানে শিজুকুর ছবি দেখতে পায়। লিওরিও বলে যে এই মেয়েটা তো ওই মেয়েটাই না যে তোমার সাথে পাঞ্জা লড়াই করতে এসেছিল। যাই হোক, ওই আজব লোকটা বলে যে যদি তোমরা একজনকে ধরে আনতে পারো তাহলে তোমাদেরকে 2 বিলিয়ন জেনি করে দেওয়া হবে। লিওরিও বলে যে যদি আমরা সবাইকে ধরে ফেলি তাহলে 14 বিলিয়ন পাবো। কিন্তু আমরা কিলোয়ার চেহারাতে সিরিয়াসনেস দেখতে পাই। কিলোয়ার মনে হচ্ছিল যে এটার মধ্যে শিওর কোনো ঘাপলা আছে। যাই হোক, লিওরিও এক্সাইটেড ছিল ওদেরকে ধরার জন্য। তবে কিলোয়া বলে যে চিন্তা করো না, আমরা তাদেরকে ধরতে পারবো না, কারণ মাফিয়া তাদেরকে ধরতে পারেনি, আমরা এখানে কি করব। আর এটা কোনো কন্ডিশনাল অকশন ছিল না, এটাতে সবাইকে লোভ দেখানো হয়েছে। মাফিয়ারা নিজেরাই বলছে যে তারা নিজেদের টার্গেটকে ধরতে পারেনি। লিওরিও বলে যে হ্যাঁ তোমার কথায় যুক্তি আছে, মনে হয় এরা তাদেরকে ধরার জন্য যে কোনো কিছু করতে পারে। কিলোয়া বলে যে আমি শুনেছি কালকে আন্ডারগ্রাউন্ড অকশনের মধ্যেও হামলা হয়েছিল, আর এরপরেই লিওরিও বুঝতে পারে যে এই জন্য এদেরকে ধরার জন্য এত বেশি পুরস্কার দেওয়া হচ্ছে। কিলোয়া বলে যে মাফিয়াদের এইভাবে বোকা বানানো কোনো সহজ কাজ না, আর এতেই হয়তো তোমরা বুঝতে পারছো যে এই কাজটা কারা করেছে। তখনই লিওরিও এবং কুরাপিকা থেমে যায় আর জিজ্ঞাসা করে যে তুমি কি ফ্যান্টম ট্রুপের কথা বলছো। এতে কুরাপিকা বলে যে হ্যাঁ তুমি ঠিক ধরেছ। তখন গুন জিজ্ঞাসা করে তাহলে কুরাপিকা কি করছে এখন। আর ঠিক তখনই আমরা কুরাপিকাকে দেখতে পাই, যাকে গন এবং কিলোয়া কল দিচ্ছিল, কিন্তু কুরাপিকা ওদের কলকে রিসিভ করছিল না। আর ঠিক তখনই সেখানে দরজা খুলে উবোগিন চলে আসে। উবোগিন বলে যে তুমি এখানে একাই নাকি, আমি তোমাকে অনেক সময় ধরে খুঁজে বেড়াচ্ছি। আর কুরাপিকাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় মরতে চাও এটা বলো, আমি তো তোমার শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করব। এতে কুরাপিকা বলে যে আমি চাই আমাদের লড়াই কোনো শুনশান জায়গায় হোক, কারণ যখন তুমি মরার সময় চিল্লাবে তখন তোমাকে সাহায্য করতে কেউ আসতে পারবে না। আর কুরাপিকার এই কথা শোনার পরে উবোগিন আরো বেশি রেগে যায়। আর এর সাথেই আমরা আজকের পার্টটাকে এখানেই শেষ করব। আর পরের সিনে আমরা কুরাপিকা ভার্সেস উবোগিনের একটা কঠিন লড়াই দেখতে পারবো। এই জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।